সকলকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুর ভূঁইয়া। গোটা দুনিয়াকে স্বস্তি দেওয়ার মতো খবর দিল ইসরো। আজ কিন্তু কোনো রাজনৈতিক খবর নয়, কোনো রাজনৈতিক রং চড়া খবর নয়। 2026 সালের শেষেই দ্বিতীয়বার মঙ্গল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা। আমেরিকা ও চীনের পর পৃথিবীর বাইরে কোনো গ্রহে নামবে কোনো দেশ। লাল গ্রহের অবতরণ করে নতুন ইতিহাস তৈরি করার অপেক্ষা ভারতের। প্রযুক্তির ঝক্কি বুধবার ভোর রাত থেকে দুনিয়ার বেশ কিছু দেশে স্তব্ধ থাকলো ফেসবুক, ইনস্টাগ্রাম। আপনার এই সমস্যা হয়েছে কিনা তা অফিস যাওয়ার তাড়ায় আপনি সেটা টের পেয়েছেন কিনা জানা নেই, কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা অর্থাৎ মেটা সংস্থার বক্তব্য, কম বেশি সব দেশেই কয়েক কোটি গ্রাহক তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারেননি। 4 দিন আগে শক্তিশালী সৌরঝড় আছড়ে পড়েছিল পৃথিবীর উপর। গত 50 বছরে সবচেয়ে তীব্র সৌরঝড় এটি। সেই শক্তিশালী সৌরঝড়ের হাত ধরে দুনিয়ার বিভিন্ন দেশ দেখেছে অদ্ভুত আলোর খেলা। আমাদের মতো মানুষ তাতে খুশি হলেও বিজ্ঞানীদের একটি অংশ প্রবল উদ্বেগে ছিলেন। প্রবল সৌরঝড়ে স্যাটেলাইটগুলোর কি হাল হয় তা বোঝার চেষ্টা করেছিলেন। স্যাটেলাইট বিগড়ালেই তো কমিউনিকেশন নেটওয়ার্ক ভেঙে পড়বে, ইন্টারনেট থমকে যাবে। সেই জন্যই কি ফেসবুক, ইনস্টাগ্রাম অচল? সবাইকে স্বস্তির খবর দিয়ে ইসরোর আশ্বাস, সৌরঝড় প্রবল হলেও কমিউনিকেশন স্যাটেলাইটের কোনো ক্ষতি হয়নি। আদিত্য L1 ও চন্দ্রযান 2 এর অরবিটার এ নিয়ে নিখুঁত তথ্য পাঠিয়েছে। গোটা দুনিয়াকে স্বস্তি দেওয়ার মতো খবর দিল ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা। আরো এক ঐতিহাসিক অভিযানের খবর দেব আমরা। 2026 সালের শেষেই দ্বিতীয়বার মঙ্গল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা। আমেরিকা ও চীনের পর পৃথিবীর বাইরে কোনো গ্রহে নামবে কোনো দেশ। এটা কিন্তু অভাবনীয়। লাল গ্রহের অবতরণ করে নতুন ইতিহাস তৈরি করার অপেক্ষায় রয়েছে ভারত। ভোট হয়ে যাওয়ার পর জিনিসের দাম বাড়ে, এমন একটা ধারণা আমাদের কম বেশি সবার আছে। খুব ভুলেও বলা যাবে না। পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এটা তো আমরা দেখেইছি। আর সাধারণভাবে সরকারের এমন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে যাতে কিনা কোনো জিনিসের দাম বাড়তে পারে, তাহলে ভোটের আগে না নিয়ে ভোটের পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি আপনাদের যে জিনিসের দাম বাড়ার কথা বলছি বা বলবো, তাতে অবশ্য সরকারের সরাসরি কোনো হাত নেই। ভোট মিটে গেলেই আমাদের সবার ফোনের খরচ বাড়ছে, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটাল এই খবর দিয়েছে। তারা বলছে যে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া 3 টেলিকম সংস্থায় ARPU বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ARPU মানে এভারেজ রেভিনিউ পার ইউজার। গড়ে একজন গ্রাহকের কাছ থেকে কত টাকা আয় করে কোন সংস্থা। এখন আমি বা আপনি তো স্বেচ্ছায় আচমকা ফোনের পিছনে বেশি খরচ করে কোম্পানিকে ARPU বাড়াতে সাহায্য করব না। তাই টেলিকম সংস্থাকেই প্রাইস বাড়াতে হবে। অ্যাক্সিস ক্যাপিটাল বলছে তাতে আপনার ফোনের খরচ 25% পর্যন্ত বাড়তে পারে। মানে বুঝতে পারছেন, যদি 100 টাকা খরচ হতো সেটা হবে 125। আমরা ফোন রিচার্জ করার সময় নিজেদের প্রয়োজন অনুযায়ী নানা রকম প্যাক কিনে থাকি। কে কোনটা কিনছেন তার উপর নির্ভর করবে কতটা খরচ বাড়বে। কোনো টেলিকম সংস্থায় বিবৃতি দিয়ে এই রিপোর্ট খারিজ করেনি। ফলে আমরা ধরে নিতেই পারি যে ফোনের পিছনে খরচ বাড়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। অর্থাৎ 100 টাকা যেটার খরচ ছিল সেটা 125 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে তৈরি থাকতে হবে সবসময়। আর যেটা সূত্রের খবর, টেলিকম সংস্থাগুলো গড়ে একজন ব্যক্তির কাছ থেকে 100 টাকা করে আয় বাড়াতে চায়। সেজন্য কম টাকার প্যাকগুলো আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। আপনারা এটা লক্ষ্য করেছেন। বাড়তে পারে বেশি পরিষেবা সহ বেশি টাকার প্যাক। টেলিকম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা বলছেন মানুষ এখন হাই স্পিড ইন্টারনেট চাইছেন, সেটা তাদের কাছে প্রায়োরিটি। বাড়তি নেট স্পিডের জন্য বাড়তি টাকা খরচ করতে অনেকেই পিছপা নন। ফলে নেট স্পিড ঠিক থাকলে ট্যারিফ বাড়লেও গ্রাহক অন্য কোথাও যাবে না। তাই টেলিকম সংস্থাগুলোর কাছে দাম বাড়ানোর সুযোগ তো আছেই।
একেবারে তারা ওঁত পেতে বসে রয়েছে। বিশৃঙ্খলা, সিম রুল, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, এসব দেখলে দেখবেন কিছু মানুষ এখনো বলেন ব্রিটিশরা যদি থাকতো তাহলে এসব হতো না। এমন ভাবনা কতটা অবাস্তব, কতটা ভুল, এর মধ্যে কতটা কলোনিয়াল হ্যাংওভার আছে। এসব জটিলতায় না গিয়ে যদি সহজ করে ভাবেন তাহলে দেখবেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখন সাধারণ মানুষ বাধ্য হয়ে এই ধরনের কথা বলেন। তবে এগুলো হয়তো বিচ্ছিন্ন মন্তব্য নয়। বহু মানুষই মনে মনে এমন ধারণা পোষণ করেন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা অন্তত তেমনই বলছে। গণতন্ত্র, সামরিক শাসন, একনায়কতন্ত্র, এরকম নানান ধরনের সিস্টেম চালু রয়েছে এমন 24টা দেশ বেছে নিয়ে তারা সমীক্ষা চালায়। একনায়কতন্ত্র ও মিলিটারি রুল এগুলো নিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করা হয়। শুনলে হয়তো অবাক হবেন, 24টা দেশের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি মানুষ অটোক্র্যাসি ও মিলিটারি রুলের পক্ষে মত দিয়েছেন। অটোক্র্যাসি বা একনায়কতন্ত্র বলতে এমন একটা সিস্টেমের কথা বলা হয় যেখানে পার্লামেন্ট ও কোর্টের বাধা ছাড়াই একজন শক্তিশালী নেতা নেত্রী দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবেন। 67% ভারতীয় এমন ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। সবচেয়ে কম সুইডেনের 5% মানুষ একনায়কতন্ত্রের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন। সমীক্ষা অনুযায়ী ভারতীয়রা মনে করছেন একনায়কতন্ত্র রাজনীতিবিদদের একনায়ক রাজনীতিবিদদের চেয়েও একজন সেনা শাসক আরো ভালো দেশ চালাবেন। তাই 72% ভারতীয় সামরিক শাসনের পক্ষে মত দিয়েছেন। এখানেও সবচেয়ে কম সুইডেনের 5% মানুষ মিলিটারি রুলের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বাসিন্দাদের মনের মধ্যে এই সব প্রশ্ন যদি শুনে যদি ভাবেন তাহলে বলি, পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা বলছে যে যেসব দেশে মানুষের আয় ও শিক্ষা কম সেসব দেশেই অটোক্র্যাসি ও মিলিটারি রুলের পক্ষে পাল্লা ভারী। তার মানে বুঝে যান। আর উল্টোটা হলে উল্টোটা হলে উল্টোটা, যেমন সুইডেন, নেদারল্যান্ডস, আমেরিকা, ফ্রান্স, জার্মানির মানুষ কোনো অবস্থাতেই অটোক্র্যাসি বা মিলিটারি রুল চাইছেন না। আবার ভারত, কেনিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকার মানুষ কড়া শাসন চাইছেন। আমার মনে হয় কি ক্যাপিটালিজম কি কমিউনিজম কোনো ইজমই বা কোনো ইজমই শেষ পর্যন্ত গরিব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আর তাই হতাশ হয়ে দেশে দেশে সাধারণ মানুষের একাংশ কখনো কুসমর্থন করছেন, কখনো বা রেসিস্ট ফার রাইট পার্টির দিকে ঝুঁকছেন। পরে যখন ভুল ভেঙেছে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। পিউ রিসার্চ সেন্টারে যে সমীক্ষার কথা আপনারা শুনলেন সেটা লোকসভা নির্বাচনের আগে করা হয়। নরেন্দ্র মোদীকে শক্তিশালী নেতা হিসেবে গেরুয়া শিবিরে যেভাবে প্রজেক্ট করে সাধারণ মানুষের মনে তার প্রভাবের সঙ্গে এই সমীক্ষার ফলাফলের কোনো ডিরেক্ট কোরিলেশন আছে কিনা তা বলা কঠিন। তবে জেল থেকে বেরিয়েই শক্তিশালী প্রধানমন্ত্রীর রিটায়ারমেন্টের কথা মনে করিয়ে চাঞ্চল্য জাগিয়ে তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। জুনের 4 তারিখ লোকসভা ভোটের ফল গণনা। ওই দিন দুনিয়ার অন্য এক প্রান্তে আরো একটা ঘটনা ঘটবে। কি সেই ঘটনা? লন্ডনের নিলাম ঘরে নিলামে উঠবে বিপুল পরিমাণ লোহার ছাঁট। কেন নিউজ টেন বাংলা এই খবর আজকে দিচ্ছি কেন? আমরা দিচ্ছি তার কারণ ওই লোহার ছাঁটের পিছনে রয়েছে দারুণ ইন্টারেস্টিং একটি গল্প। সেই কারণেই ক্রিস্টির মতো দামি সংস্থা ওই ছাঁটের নিলাম করছে। ওগুলো আসলে যুদ্ধ জাহাজের অবশেষ। 17টা সাবমেরিন আর একটা করে ফ্রিগেট, ক্রজার ও ডেস্ট্রয়ার। 1989 সালে সেগুলো হাতে পেয়েছিল পেপসি। সেই সময় যুদ্ধ জাহাজের বিচারে বলতে পারেন পেপসি হয়ে যায় দুনিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী। এর অর্ধেক ক্ষমতাও ছিল না পাক নৌসেনার। মানে ব্যাপারটা এরকম ভাবতে পারেন যে পেপসি যদি পাকিস্তানের বিরুদ্ধে নৌযুদ্ধে নামতো তাহলে আমাদের প্রতিবেশীর হার অবধারিত ছিল। এবার প্রশ্ন হলো মার্কিন ঠান্ডা পানীয় সংস্থার হাতে
এসব এলো কি করে, তাই তো? এটাই সবচেয়ে ইন্টারেস্টিং। 60-এর দশক থেকে পেপসির স্বাদে মজেছিল রুশ জনতা। পেপসি কিনতে রুবেলের বদলে আমেরিকায় ভদকা পাঠাতো রাশিয়া, অনেকটা বিনিময় প্রথার মতো। 1986 সালে নতুন করে পেপসি আমদানি চুক্তি যখন হলো, তখন রাশিয়ার আর্থিক সংকট চেপে বসেছে, আর দেশে ভদকার উৎপাদনও তলানিতে। তাই ঠান্ডা পানীয় সরবরাহ বন্ধ রাখেনি পেপসি। 1988 সালে পেপসির দাম বাবদ যে বিল রুশ বাণিজ্য মন্ত্রকে এলো, তা দেখে রুশ কর্তৃপক্ষের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। বকেয়া বাবদ $7.5 লক্ষ মেটাতে হতো রাশিয়াকে। একেবারে ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা দেশটার কোষাগার তখন খালি হয়ে আসছে। তাই টাকার বদলে পেপসির হাতে নিজেদের যুদ্ধ জাহাজ তুলে দেয়। কাকে? মস্কো। কাকে তুলে দেয়? রুশের হাতে তুলে দেয়া হয়। বলা হয়, আমাদের কাছে আর কিছু নেই, জাহাজগুলো দিলাম, এগুলো বিক্রি করে আপনারা টাকা তুলে নিন। টাকা পাওয়ার আশা নেই বুঝে শেষ পর্যন্ত জাহাজগুলোই নিয়ে নেয় পেপসি। কিন্তু বহু চেষ্টা করেও তারা অধিকাংশ জাহাজই বিক্রি করতে পারেনি, কারণ এভাবে তো কোনো দেশই কর্পোরেট সংস্থার থেকে অস্ত্র কেনে না। এসব ক্ষেত্রে পেপসির অভিজ্ঞতাও ছিল একেবারেই কম, বা ছিলই না। 7 বছর পর সেসব স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করে দেয় তারা। ওই সময় যেটুকু বেঁচে গিয়েছিল সেটাই এখন নিলামে উঠছে। এতদূর পর্যন্ত আজকে আমরা বললাম যে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা, গবেষণা সংস্থা, তারা কিন্তু 2026 সালে মঙ্গলের মাটিতে দ্বিতীয়বারের জন্য অবতরণ করতে চলেছে। এটা কিন্তু আমাদের ভারতীয়দের জন্য খুবই একটা খুশির খবর। অন্যদিকে আপনারা দেখলেন যে একনায়কতন্ত্র, গণতন্ত্র, মিলিটারি শাসন, এগুলো কোন দেশ চাইছে, কেন চাইছে? বলা হচ্ছে যে আর্থিক সংকট বা উৎপাদন ক্ষমতা বা বলতে পারেন রোজগার যেই সব দেশের মানুষের কম, সেই সব দেশই কিন্তু চায় কি একনায়কতন্ত্র এবং মিলিটারি শাসন, যেটা প্রবলতর আকার দেখা দিয়েছে আমাদের ভারতবর্ষের বুকে, তা বলার অপেক্ষায় রাখে না। দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন নিউজ 10 বাংলার বিশেষ প্রতিবেদন। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।